এবারে দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। মিরপুরে কাল প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণ মাথায় নিয়ে লড়বে দুদল। দুর্দশা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ টাইগারদের। ট্রফি উন্মোচনে ভিন্ন ধর্মী আয়োজন বিসিবির। গুরুত্বপূর্ণ সিরিজের আগে লালবাগে মেহেদী হাসান মিরাজ ও সেই হোপের ফটো সেশন। র্যাঙ্কিংয়ে এক ধাপই উন্নতি করতে পারলেন হামজারা। কাবরেরার পারফরম্যান্স পর্যালোচনা করবে বাফুফে। পারিশ্রমিক ইস্যুতে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী। ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু। ৪৫ লাখের বেশি আবেদন জমা পড়লেও প্রথম ধাপে দেয়া হলো ১০ লাখ। সবচেয়ে বেশি পেলেন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর দর্শকরা। এবং এশিয়ার পর এবার আফ্রিকা সফরে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। নভেম্বরে তিউনিশিয়া ও সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচ। ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিতে মনোযোগ অ্যানচেলোত্তির। দেখছিলেন শিরোনাম। শুরুতেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের খবর জানাবো। ২০২৭ বিশ্বকাপের সমীকরণ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ব্যর্থতা আর মাঠের বাইরের চাপ এক পাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করা পরামর্শ হেড কোচ ফিল সিমন্সের। কালো উইকেটে এবার চ্যালেঞ্জ থাকবে ব্যাটারদের উপর বলেও মত তার। আর জয় দিয়ে সিরিজ শুরু করতে মুখিয়ে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট নিয়ে না ভেবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেরা ক্রিকেট খেলার পরামর্শ ক্যারিবিয়ান হেড কোচ ড্যারেন সামির। ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০টায়। সম্প্রতি সবচেয়ে বাজে সময়টা কাটাচ্ছে টিম বাংলাদেশ। মাঠের পারফরমেন্সে যাচ্ছে তাই অবস্থা। মাঠের বাইরেও শুনতে হচ্ছে কড়া সমালোচনা। সমর্থকরা তো বিমানবন্দরে দোয়ধ্বনি দিয়েছে ক্রিকেটারদের। সমালোচনার চাপে পিষ্ট হলেও থেমে থাকার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। সমালোচনা থাকলেও মাঠের লড়াইটা করতে হবে ক্রিকেটারদের। তাই কোচের পরামর্শ ব্যর্থতা ভুলে আত্মবিশ্বাস নিয়ে ক্যারিবিয়ানদের মোকাবিলা করা। সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের ট্রল নিয়েও সোচ্চার টাইগারদের হেড কোচ। খারাপ করলে সমালোচনা হবেই। সামাজিক মাধ্যমে ক্রিকেটাররা যা লেখেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে সেখানে এত কিছু লেখার পক্ষে নই আমি। কিন্তু জাকিরকে নিয়ে যেভাবে ট্রল করা হয় তা খুবই ভয়ঙ্কর। বর্ণবাদী আচরণ সেটা যেখান থেকেই করা হোক তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ব্যাটিংয়ে টাইগারদের হতশ্রী পারফরমেন্স চিন্তার কারণ বাংলাদেশ শিবিরে। অনুশীলনে ভুল শুধরানোর খুব বেশি সময় নেই, কারণ ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামার আগে মাত্র একদিনই সুযোগ হলো অনুশীলনের। টাইগারদের হেড কোচের মতে যতটা না সক্ষমতায়, তার চেয়ে বেশি সমস্যা মানসিকতায়। আফগানিস্তানের বিপক্ষে আমরা খারাপ খেলেছি, তবে দল হিসেবে এতটা খারাপ নই। এই বিষয়টি দ্রুত অনুধাবন করতে হবে ক্রিকেটারদের। শুধু লেগ স্পিনারদের বিপক্ষে আমরা খারাপ খেলি বিষয়টা এমনও না, কারণ হাসারাঙ্গাকে ঠিকই ভালোভাবে মোকাবেলা করেছি। মানসিকভাবে ক্রিকেটারদের আরও দৃঢ়চেতা হতে হবে। আমাদের কন্ডিশনে আশা করি ভালো ফলাফল আসবে। মিরপুরের রহস্যময় উইকেট বেশ সমাদৃত ক্রিকেট বিশ্বে। ক্যারিবিয়ানদের হেড কোচ ড্যারেন স্যামির কাছে আরও বেশি চেনা। লম্বা সময় বাংলাদেশে খেলার অভিজ্ঞতা তার। অনুশীলনের ফাঁকে উইকেট দেখে কিছুটা অবাক স্যামি। এমন উইকেট নাকি দেখেননি কখনো। উইকেট নিয়ে বেশি কিছু বলতে চাই না। এমন উইকেট আগে দেখিনি। আমার অভিজ্ঞতা ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করব। আমার সামনে বিশ্বকাপের মূল পর্বে খেলার সমীকরণ। আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই। দুই দলের সবশেষ ওয়ানডে সাক্ষাতে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে আফগানদের কাছে ৩-০ সিরিজ হেরে বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। একই অবস্থা বলা চলে ওয়েস্ট ইন্ডিজের। তবে সেই শঙ্কা কমিয়ে আনতে হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় নিয়ামক হবে এই সিরিজ। ৩-০ সিরিজ জিতলে বাংলাদেশ অনেকটাই সেই পথে এগিয়ে যাবে। তাই মেহেদী হাসান মিরাজরা মুখিয়ে আছে জয় দিয়ে সিরিজ শুরু করতে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে একাদশে ওপেনিংয়ের সুযোগ পাচ্ছেন এই সিরিজের ডাক পাওয়া সৌম্য সরকার। গুরুত্ব দেওয়া হবে স্পিন বিভাগে, কারণ এবারও তৈরি করা হয়েছে কালো মাটির উইকেট, যে কারণে একাদশে দেখা যাবে তানভীর ও রিশাদকে। সঙ্গে সাইফ হাসানের কাছ থেকেও পাওয়া যাবে বোলিং সুবিধা।
আছে 3 পেসার থাকার সম্ভাবনাও। আফগানিস্তানের কাছে ব্যাটিংয়ে ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সবচেয়ে বড় শঙ্কার জায়গা কিংবা কনসার্নের বিষয় যদি বলি বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা কেমন হবে বা উইকেটের চরিত্রটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো। শুরুতে যদি ওপেনিং স্লটে আমরা যেমনটা দেখেছি এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিরিয়ে আনা হয়েছে সৌম্য সরকারকে, যেহেতু লিটন দাস নেই তার অনুপস্থিতিতে একজন অভিজ্ঞ ক্রিকেটারকে এই স্কোয়াডে রেখেছেন সৌম্য সরকার। ওপেনিং স্লটে সাইফ হাসান পারফর্ম করছেন, তার সঙ্গে আমরা সৌম্য সরকারকে দেখতে পাবো। ওয়ান ডাউনে দেখি নাজমুল হোসেন শান্ত রয়েছেন, যদিও ফর্মে নেই তার জন্যও চ্যালেঞ্জ রানে ফেরার। তারপরের অর্ডারগুলো যদি একটু তাকাই একেবারে খুব বেশি চেঞ্জের কোনো জায়গা নেই। তাওহিদ হৃদয়কে আমরা দেখতে পাবো, যদি তাওহিদ হৃদয়কে ড্রপ দেওয়া হয় যেহেতু তিনিও খুব একটা ছন্দে নেই সেই জায়গায় অঙ্কনকে নিয়ে আসা হতে পারে। তাছাড়া যদি বলি মেহেদী হাসান মিরাজ রয়েছেন 5 নম্বরে, 6 নম্বরে নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান। যতটুকু মনে হচ্ছে জাকিরকে এই ব্যাচটাতে ড্রপ দেওয়া হবে। 7 নম্বর ব্যাটসম্যানের কথা যদি বলি সেক্ষেত্রে শামীম হোসেন পাটোয়ারিকে আমরা হয়তো বা দেখতে পারি। তবে যতটুকু সম্ভাবনা সেক্ষেত্রে সবচেয়ে বেশি মনে হচ্ছে যে 2 স্পিনার 3 পেসার নিয়ে বাংলাদেশ মাঠে নামতে পারে এই ম্যাচে, কারণ মিরপুরের উইকেটের চরিত্র তো আমরা জানি যে স্পিন সহায়ক। সেক্ষেত্রে রিশাদ রয়েছেন রিস্ট স্পিনার, পাশাপাশি তানবীর ভালো ছন্দে আছেন, আফগানিস্তানের বিপক্ষে ভালো বোলিং করেছেন। আর 3 পেসারের কথা বললে তাসকিন রয়েছেন, মুস্তাফিজ রয়েছেন এবং তানজিম সাকিব। উইকেটের চরিত্রটা খুব স্বাভাবিকভাবে আমরা যেমনটা দেখে আসছি লম্বা সময় ধরে, স্লো পিচ, স্পিন ট্র্যাক এমনটা হওয়ারই বেশি সম্ভাবনা। কেন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ এই সিরিজটা খুব ভালোভাবে জিতে যায়। ভালোভাবে বলতে 3-0-তে বাংলাদেশের টার্গেট সিরিজটা জেতার, কারণ বাংলাদেশ যে 2027 বিশ্বকাপ রয়েছে সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে এই 3টি ম্যাচ যদি জিততে পারে বাংলাদেশের জন্য পথটা সহজ হবে। এবং সেই কারণে বাংলাদেশের শক্তির জায়গা স্পিনকে কেন্দ্র করেই কিন্তু তারা আসলে একাদশটা সাজাবে। টিম ম্যানেজমেন্ট অবশ্যই চাইবে তাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে, তবে সবচেয়ে গুরু দায়িত্বটা থাকবে ক্রিকেটারদের। তাদেরকে পারফর্ম করতে হবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে। চেনা কন্ডিশনে নিঃসন্দেহে ক্রিকেটাররা তাদের সর্বোচ্চটা দিয়ে জয়ের জন্য লড়বে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেট ট্যুরিজমে নতুন এক অধ্যায় শুরু করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে চুক্তি করার পর বিসিবির এটা প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরাই মূল লক্ষ্য। এরপর চট্টগ্রামে টি-20 সিরিজ ঘিরেও থাকবে নানা আয়োজন। সেই হোপ অবাক চোখে দেখছেন চারপাশে। মেহেদী মিরাজ যেন ফিরে গেলেন কয়েকশো বছর আগে। ইতিহাসের সঙ্গে মেলবন্ধন ক্রিকেটের 400 বছর আগের স্থাপনা থেকেই বিসিবি শুরু করলো নতুন এক অধ্যায়। হরেক রকম পাথরে তৈরি লালবাগ কেল্লা মোগল আমলের স্থাপনা, যার প্রতিটা কোণ সাক্ষী হয়ে রয়েছে বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের। যেখানে শায়েস্তা খানের কন্যা পরিবিবির মাজার যেন সবকিছুর ঊর্ধ্বে, সেখানেই এবার উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের ট্রফি। বিসিবির এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পুরোটা সময় সেই হোপ বোঝার চেষ্টা করেছেন বাঙালিদের ইতিহাসের গভীরতা। আর মেহেদী মিরাজের মুখে দেখা গেছে এক অন্যরকম প্রশান্তি। ওয়ানডে অধিনায়ক ইতিহাসের সামনে দাঁড়িয়ে পড়লেন দোয়া। বিসিবিও তো চেয়েছে এটাই, বিদেশিরা যেন আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে, আর দেশিরা নতুন করে ভালোবাসে নিজের দেশকে। এর আগে বিপিএল এর ট্রফি নিয়েও এমন আনুষ্ঠানিকতা হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে, তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম উপদেষ্টা এবং বর্তমান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সাখাওয়াত হোসেনের উদ্যোগী কদিন আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে বিশেষ এক চুক্তি সম্পন্ন করে বিসিবি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই ট্রফি উন্মোচন করা হয়। এই সিরিজে ক্রিকেট ট্যুরিজম সেক্টরে থাকবে আরও নানা কার্যক্রম। ক্যারিবিয়ান ক্রিকেটারদের ঘুরিয়ে দেখানো হবে দেশের কোনো একটা ঐতিহাসিক স্থান। এরপর 27 অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া টি-20 সিরিজেও থাকবে নানা আয়োজন। শর্টার ফরম্যাটের ট্রফি উন্মোচন হবে চট্টলার কোনো এক ঐতিহাসিক স্থানে।
লালবাগ কেল্লায় এটা শুধু একটা ট্রফি উন্মোচন অনুষ্ঠান নয়, বরং আমাদের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি বিশ্বের বুকে তুলে ধরার এক দারুণ পদক্ষেপ। বিসিবির এ ধরনের উদ্যোগের মাধ্যমেই ক্রিকেটের হাত ধরেই আমাদের এই সংস্কৃতি পৌঁছে যাবে দেশের সীমান্ত পেরিয়ে বহু দূরে। ঐতিহাসিক লালবাগ কেল্লা থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। নতুন বোর্ডের প্রথম সিরিজ আয়োজনে বেশ সতর্ক বিসিবি। গণমাধ্যম সমর্থকদের সব ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, জানিয়েছেন বিসিবির ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। ম্যাচের পরও গ্যালারি ও মাঠ পরিচ্ছন্নতায় রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। সমর্থকদের জন্য ফ্রি পানের ব্যবস্থা রাখার কথা ভাবছে বোর্ড। গ্যালারিতে খাবারের মান ও দাম নিয়েও থাকবে নজরদারি। বিসিবির নতুন বোর্ডের প্রথম কর্মযজ্ঞ। ওয়েস্ট ইন্ডিজকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে আমিনুল ইসলামের নতুন বোর্ড। পরিচালকরা বেশিরভাগ নতুন হলেও জাঁকজমকপূর্ণ সিরিজ আয়োজনে কমতি নেই সংশ্লিষ্টদের। বিসিবির ফ্যাসিলিটি কমিটির দায়িত্বে আছেন পরিচালক শানিয়ান তানিম। এই সিরিজ দিয়ে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের অভিষেক হচ্ছে তারও। সমর্থক থেকে শুরু করে গণমাধ্যম কর্মী সবার সুব্যবস্থাপনায় নিয়েছেন বিশেষ ব্যবস্থা। পূর্বে গ্যালারি ও টয়লেটের পরিচ্ছন্নতা নিয়ে হয়েছে নানা সমালোচনা, এই বিষয়গুলোতেও বিশেষ নজর তার। ফ্যাসিলিটিস ওয়াইজ কোনো যদি দুর্বলতা আমাদের না থাকে, আমি জানি যেহেতু প্রথম সিরিজ অনেক ভুলও হবে, কিন্তু তারপরেও আমাদের কিন্তু আস্তে আস্তে করে জিনিসগুলোকে ডেভেলপ করে এবং উইথ দ্য লার্নিং কার্ভ দ্যাট উই আর গোয়িং টু হ্যাভ, সেখান থেকে ইমপ্রুভমেন্টটা করতে থাকতে হবে। এবারকার টাইমটা এত শর্ট ছিল যে আমাদের ম্যাসিভ স্কেলে কোনো ইমপ্রুভমেন্ট করার কোনো সুযোগ হয়নি, কিন্তু আমরা একটা শর্ট টার্ম এবং লং টার্ম প্ল্যান করেছি যেখানে করে ফ্যাসিলিটিস আরও বাংলাদেশ ক্রিকেটের বাড়ানো যাবে। ইন দ্য মিন টাইম এই সিরিজের জন্য আমরা চেষ্টা করছি যে আমাদের ক্লিনলিনেস এবং গ্যালারিতে এবং ফ্যান এক্সপিরিয়েন্সটাকে ভালো করানোর জন্য, সেটা হয়তো আমরা চেষ্টা করছি। মিডিয়া সেন্টারে কিছু চেঞ্জ এসেছে এবং আমার কাছে মনে হয় যে আমরা ক্লিনলিনেসের উপর ফোকাস করছি। সেগুলো যদি করে উঠতে পারি তাহলে সেটা আমাদের একটা বেবি স্টেপ হবে। আমাদের বড় বড় প্ল্যান আরও আসছে। ব্যানার পোস্টারে সাজানো হয়েছে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচের দিনও থাকবে সমর্থকদের জন্য বিশেষ চমক। ফ্রি পানির ব্যবস্থাও রাখার ভাবনা বোর্ডের। থাকবে খাবারের দাম ও মান নিয়ে নজরদারি। যেহেতু বাংলাদেশ ক্রিকেটের মিরপুরে অনেকদিন পরে ক্রিকেট ফিরেছে, আমাদের চেষ্টা থাকবে যে আমরা ফ্যান এক্সপিরিয়েন্সটাকে ভালো করি, সেটা যেই স্কেলই হোক না কেন। আপনারা দেখে থাকবেন যে সিকিউরিটি ওয়াইজও আমরা অনেক বেটার করার চেষ্টা করছি। বাথরুমগুলোতে যদি দেখেন, আমরা চেষ্টা করব যে সেই ক্লিনলিনেসটা মেনটেন করি। পানির ব্যবস্থাও হয়তো হয়ে যাবে। ম্যাচ শুরু হওয়ার আগে যদি আমরা ক্লিনলিনেসের উপর ফোকাস করি, সেই ফোকাসটা আমাদের ইকুয়ালি দেওয়া উচিত ম্যাচ শেষের পরে। মার্কেট প্রাইসের থেকে খুব একটা বেশি দামে জিনিসপত্র বেচা উচিত না। আমরা চেষ্টা করব যে ভালো মানের খাবার দেওয়া হোক এবং সেই কোয়ালিটি অনুযায়ী মার্কেটের যে প্রাইসটা আছে সেই প্রাইসেই আমার কাছে মনে হয় যে সেই প্রাইসে বেচা উচিত। আমার কাছে মনে হয় যে এখানে কোনো মনোপলির ব্যবসা বিসিবিতে করতে দেওয়া উচিত না। প্রথম সিরিজ হওয়ায় ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, মেনে নিচ্ছেন এই পরিচালক। তবে সামনে এখান থেকে শিক্ষা নিয়ে আরও চমৎকার ব্যবস্থাপনার আশ্বাস দিয়েছেন শানিয়ান তানিম। সেটা যেই স্কেলই হোক না কেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে দেশের ফুটবল। আসন্ন বাফুফে নির্বাহী সভায় জাতীয় দল ও হেড কোচ হাভিয়ার কাবরেরার পারফরমেন্স দিয়ে আলোচনা করতে চান বাফুফের সহসভাপতি শাহরিয়ার জাহিদ। এএফসি গ্রাসরুট অ্যাওয়ার্ড জয়কে অর্জনের চেয়েও সম্ভাবনা হিসেবে দেখছেন তিনি। এই উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। এদিকে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ড্রয়ে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 183 নম্বরে উঠে এসেছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে হারের পর অ্যাওয়ে ম্যাচে ড্র করে সুখবর পেল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 183 নম্বরে এখন হামজা জামালরা। নভেম্বরে ভারতকে হারাতে পারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে আরও। তবে দলের পারফরমেন্স আলো ছড়ালেও প্রশ্নবিদ্ধ হেড কোচ হাভিয়ার কাবরেরার ভূমিকা। তাই পরবর্তী নির্বাহী সভায় আলোচ্য বিষয়ে থাকবে জাতীয় দল ইস্যু। সভাপতি এক্সিকিউটিভ কমিটির সভা দিয়েছেন খুব শীঘ্রই, এক সপ্তাহ পরেই। তো সেখানে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়ে হয়তো সেখানে আলোচিত হবে। আমরা আগে যেরকম পারফর্ম করতাম তার থেকে অনেক ভালো করছি। এই হংকংয়ের সাথে আমরা 8-9 গোলও খেয়েছি আগে।
নতুন নির্বাহী কমিটির দায়িত্ব নেয়ার পর সব সমালোচনা পেছনে ফেলে নতুন লক্ষ্যে ছুটছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। নিজেদের হারানোর জৌলুস ফিরে পেতে শুরু করেছে লাল সবুজ দল। মাঠের পারফরমেন্সও এসেছে আমূল পরিবর্তন। তৃণমূল পর্যায়ে ফুটবল উন্নয়নে অবদান রাখায় এএফসি ব্রোঞ্জ অ্যাওয়ার্ড জিতেছে বাফুফে। তবে অর্জনের চেয়ে এই উদ্যোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাফুফের সহসভাপতি। এএফসি আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছে এটা আমার মনে হয় অর্জনের থেকে উদ্যোগের জন্য বেশি, কারণ অর্জনটা আগামী 1-2 বছর আরও বেশি দেখা যাবে। কিন্তু আমার মনে হয় এএফসি লক্ষ্য করেছে যে গত 1 বছরে এই পর্যায়ে আমাদের উদ্যোগগুলো অত্যন্ত প্রশংসনীয়। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ডেভেলপমেন্ট কমিটি। এবার স্কুল ফুটবল সহ ক্লাবগুলো নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে বাফুফের। আমরা স্কুল ফুটবল চালু করার চেষ্টা করছি। স্কুল ফুটবলের মাধ্যমে আমরা দেখব অনেক প্রতিভা এগিয়ে আসবে। ফেডারেশন যে উদ্যোগটা নিয়েছি আমরা, অন্তত প্রত্যেকটা ডিভিশনে যেন আমরা একটা করে এই ধরনের একটা পূর্ণাঙ্গ একাডেমি গড়ে তুলতে পারি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে নিজের চুক্তি বাতিলের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তারিক কাজী। হঠাৎ করে শুক্রবার সন্ধ্যার পর বকেয়া বেতন না পাওয়ার অভিযোগ করে এই ঘোষণা দেন তিনি। 2021-এ বাংলাদেশ জাতীয় দলে নাম লেখান তারিক। ফিনল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার এরপর থেকে নিয়মিত মুখ লাল সবুজ দলের। তারও 2 বছর আগে তিনি যোগ দিয়েছিলেন বসুন্ধরা কিংসে। 2019 থেকে এতদিন এই এক ক্লাবেই ছিলেন তিনি, কিন্তু কোনোদিন ক্লাবের সঙ্গে কোনো প্রকার টানাপোড়েনের কথা শোনা যায়নি। হঠাৎ করেই আজ সামনে এলো এত বড় এক ঘটনা। চুক্তি বাতিল বিষয়ে তারিক পোস্টে বলেছেন, দিনের পর দিন বকেয়া বেতন না পেয়ে বাধ্য হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। আইনগতভাবে তিনি চুক্তি বাতিলের সিদ্ধান্তও নিয়েছেন। এদিকে তারিকের এই সিদ্ধান্ত মেনে নিয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশের সবচেয়ে পেশাদার ক্লাব হিসেবে পরিচিত আছে কিংসের, কিন্তু বেতন ভাতা এবং আর্থিক বিষয়গুলো নিয়ে কোচ ফুটবলারদের সঙ্গে তাদের সমস্যা ইদানিং বেড়েই চলেছে। বিশ্বকাপ সামনে রেখে প্রথম ধাপে বিক্রি হয়েছে 10 লাখের বেশি টিকিট। বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিটের জন্য আবেদন করেছিলেন 45 লাখের বেশি ফুটবল প্রেমী। এই 10 লাখের মধ্যে সবচেয়ে বেশি টিকিট পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। এছাড়াও ইউরোপ ও ল্যাটিন আমেরিকা থেকেও কাটা হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক টিকিট। প্রথমবারের মতো 48 দেশ নিয়ে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ। আসরের পরিধি বাড়ায় অবধারিতভাবে বেড়েছে টিকিটের সংখ্যাও। গেল মাসে প্রথম ধাপে টিকিট সংগ্রহের জন্য প্রি বুকিং নেয় ফিফা, যেখানে আবেদন পড়ে 45 লাখের বেশি। সেখান থেকে কতজন ভাগ্যবান পেয়েছেন সোনার হরিণের দেখা, এবার তা প্রকাশ করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 2026 বিশ্বকাপ শুরু হতে বাকি 8 মাসেরও কম সময়। এবার প্রথম ধাপে টিকিট বিক্রির তথ্য প্রকাশ করেছে ফিফা। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার তথ্য মতে এখন পর্যন্ত 10 লাখের বেশি টিকিট বিক্রি করেছে তারা। সবচেয়ে বেশি টিকিট ক্রয় করা হয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে। এবার শুধুমাত্র ভিসা কার্ডধারীরাই টিকিটের জন্য আবেদন করতে পেরেছিলেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক টিকিট ক্রয় করা হয়েছে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা থেকে। স্বাগতিক 3 দেশের পর টিকিট কাটায় ধারাবাহিকভাবে শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স। তবে কোন ম্যাচের কতগুলো টিকিট কিংবা কোন ভেন্যুর টিকিট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তা নিশ্চিত করেনি ফিফা। এখন পর্যন্ত 212টি দেশ থেকে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে 28টি দেশ নিশ্চিত করেছে গ্রেটেস্ট শো অন আর্থে অংশ নেওয়ার যোগ্যতা। টিকিটের অপেক্ষায় আছে আরও 20 দেশ। এটা নিশ্চিত হয়ে গেলেই আরও বড় পরিসরে ম্যাচ টিকিট বিক্রি শুরু হবে বলে আগেই জানিয়েছে ফিফা। জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা করার লড়াই করছে, তখন ফুটবল প্রেমীরাও এই আয়োজনে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন তাতে আমি সত্যিই রোমাঞ্চিত। অসাধারণ সাড়া পাওয়া যাচ্ছে। ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বকাপটি যে সারা বিশ্বের সমর্থকদের উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে, প্রথম ধাপের টিকিট নিয়ে তাদের আগ্রহ সে ইঙ্গিত বহন করে।
27 অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া। মোট 104টি ম্যাচের জন্য একক বা নির্দিষ্ট দল ও ভেন্যু ভিত্তিক টিকিট সংগ্রহ করতে পারবেন প্রত্যাশীরা। এবার মোট 16টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপের ম্যাচ। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা অনুযায়ী আসন সংখ্যা প্রায় 71 লাখ। তবে তার মধ্য থেকে সাধারণ দর্শকের জন্য ঠিক কী পরিমাণ টিকিট বরাদ্দ থাকবে তা প্রকাশ করেনি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। এসএম ইকবাল, সময় সংবাদ। এশিয়া সফর শেষে এবার আফ্রিকা সফরের তোড়জোড় শুরু করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ফিফা নভেম্বর উইন্ডোতে তিউনিশিয়া এবং সেনেগালের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, নিশ্চিত করেছে সিবিএফ। 15 এবং 19 নভেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। মূলত বিশ্বকাপের প্রস্তুতির জন্যই ভিন্ন ভিন্ন কন্ডিশন এবং প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার সিদ্ধান্ত কার্লো অ্যানচেলোত্তির। এশিয়ায় কোরিয়া এবং জাপানের বিপক্ষে দুটো ম্যাচ দিয়ে নিজেদের সফর শেষ করেছে ব্রাজিল। কোরিয়ার বিপক্ষে 5-0 গোলে জিতলেও জাপানের বিপক্ষে 3-2 হার শঙ্কা বাড়িয়েছে সেলেসাউদের। কিন্তু এখন আর সেসব নিয়ে ভাবার সময় কই। এশিয়া সফরের পর এবার আফ্রিকা মিশনে নামতে যাচ্ছে ব্রাজিল। 2026 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ভিন্ন ভিন্ন মহাদেশ ঘুরে ভিন্ন শক্তিমত্তার প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচ খেলার পরিকল্পনা কার্লো অ্যানচেলোত্তির। সে ধারাবাহিকতাতেই বিশ্বকাপ বাছাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিজেদের বিশ্বভ্রমণ শুরু করে সিবিএফ। এশিয়া ট্যুরের পর এবার টার্গেট আফ্রিকা। আসছে নভেম্বরে ফিফার উইন্ডোতে দুটো প্রীতি ম্যাচ খেলবে পেন্টা চ্যাম্পিয়নরা। আফ্রিকার দুটো দেশের সঙ্গেই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সিবিএফ। 15 নভেম্বর প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সেনেগাল। দল আফ্রিকার হলেও ম্যাচ দুটোর আয়োজক ইউরোপিয়ান দুই দেশ। সেনেগাল ম্যাচের ভেন্যু লন্ডনের এমিরেটস স্টেডিয়াম। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 10টায়। ম্যাচটা খুব একটা সহজ হচ্ছে না ব্রাজিলের জন্য। 2 বছর আগে লিসবনে মুখোমুখি হয়েছিল দুই দল। সে ম্যাচে সেলেসাউদের 4-2 গোলে হারিয়েছিল সেনেগাল। 19 নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ফ্রান্সের পিউরে মাউরে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মূলত আফ্রিকান দলগুলোর খেলার কৌশল এবং গতির সঙ্গে মানিয়ে নিতেই প্রস্তুতি ম্যাচ দুটোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কনফেডারেশন অফ ব্রাজিল ফুটবল। তিউনিসিয়া ম্যাচ দিয়েই 2025 সাল শেষ করবে সেলেসাউরা। এবছরের পর আর কোনো ম্যাচ নেই ব্রাজিলের। তবে এখানেই থেমে থাকবে না সিবিএফ এর প্রস্তুতি মিশন। বিশ্বকাপের আগে দলকে সর্বোচ্চ প্রস্তুত করতে একের পর এক প্রীতি ম্যাচের আয়োজন করে যাচ্ছে তারা। আগামী বছর বিশ্বকাপের আগ মুহূর্তে আরো অন্তত 2টো প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা তাদের। বিশ্বকাপের হোস্ট যুক্তরাষ্ট্রের কোনো একটি ভেন্যুতে ইউরোপিয়ান দলের বিপক্ষে এই ম্যাচ খেলতে চান ফুটবলাররা। তবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সিবিএফ। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে কার্লো বলেছেন, এই ম্যাচগুলো থেকেই তিনি চূড়ান্ত করে ফেলবেন সেরা একাদশ। আর বিশ্বকাপে যাওয়ার আগে শেষ প্রস্তুতি ম্যাচটা তিনি খেলতে চান মারাকানায়। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আবারও সবাইকে ছাপিয়ে শীর্ষে পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। 2025-এ ফোর্বসের শীর্ষ 10 আয়কারী ফুটবলারদের মধ্যে 1 নম্বরে আছেন CR7। রনের অর্ধেকেরও কম আয় করেন। তালিকার 2-এ আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ফোর্বসের এই তালিকায় আরও আছেন বেনজেমা, এমবাপ্পে, হল্যান্ড, ভিনিসিয়াস, ইয়ামাল, বেলিংহাম, মোহাম্মদ সালাহ ও সাদিও মানে। ক্যারিয়ারের পরন্ত বেলায়ও অদম্য, বয়সের কাছে কোনোভাবেই মাথা নোয়াবার নন তিনি। পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর কথাই বলছি। 40 বছর বয়সেও মাঠ কিংবা মাঠের বাইরে রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন। এই তো কদিন আগেই একমাত্র ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায়ও নাম তুলেছেন CR7। এবার গড়লেন আরও এক রেকর্ড। 1000 গোলের মাইলফলক স্পর্শ করার মিশন কমপ্লিট করতে গিয়ে মাঠের বাইরেও অনেক ইতিহাস সৃষ্টি করে চলেছেন রন। এবার বার্ষিক আয়ে টানা 6ষ্ঠবারের মতো সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী ফুটবলার হলেন পর্তুগিজ মহাতারকা। যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য ভিত্তিক সাময়িকী ফোর্বসের বিচারে শীর্ষ 10 জন ফুটবলারের আয়ের এক তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় সবার উপরে জায়গা করে নিয়েছেন CR7। 2025-26 মৌসুমে ফুটবলারদের সম্মিলিত আয়ের পরিমাণ $94 কোটি 50 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় 11,459 কোটি টাকা। সে আয়ের সবচেয়ে বড় অংশটি ক্রিস্টিয়ানো রোনালদোর। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করে মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন রোনালদো। 2025-26 মৌসুমে এই ক্লাব থেকে আয় করবেন $23 কোটি। শুধু ক্লাব থেকে আয়ই নয়, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি, স্পন্সরশিপ, নিজের ব্যবসা থেকে তার আরও আয়ের পরিমাণ $5 কোটি। এই সব ক্ষেত্র থেকে রোনালদোর চলতি মৌসুমে আয়ের পরিমাণ $28 কোটি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 3,402 কোটি টাকা।
রোনালদোর পরের স্থানেই আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আয়ের দিক থেকে যদিও রনের চেয়ে অনেক পিছিয়ে এলএম10। ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি, বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে স্পন্সরশিপ সহ অন্যান্য মাধ্যমে মেসির আয়ের পরিমাণ রোনালদোর আয়ের অর্ধেক এরকম। 2025-26 মৌসুমে লিওর আয়ের পরিমাণ $13 কোটি, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় 1583 কোটি টাকা। এই তালিকার 3-এ আছেন করিম বেনজেমা, তার আয়ের পরিমাণ $10 কোটি 40 লাখ। কিলিয়ান এমবাপ্পের অবস্থান 4-এ। রিয়ালের সঙ্গে চুক্তি ছাড়াও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তির মাধ্যমে তার পকেটে ঢুকবে $9 কোটি 50 লাখ। এরপর যথাক্রমে অবস্থান আর্লিং হল্যান্ড, ভিনিসিয়াস জুনিয়র, মোহাম্মদ সালাহ, সাদিও মানে, জুড বেলিংহাম ও লামিন ইয়ামালের। তাজিন খন্দকার, সময় সংবাদ। অবশেষে লম্বা সময় পর ব্যালন ডি'অর জয়ী তারকা ওসমান দেম্বেলেকে পেল পিএসজি। চোট সেরে ওঠায় প্রথমবারের মতো অনুশীলনে যোগ দিয়েছেন তিনি। যদিও এই ম্যাচে দেম্বেলে মাঠে নামতে পারবেন কিনা তা নিশ্চিত করেনি ক্লাব কর্তৃপক্ষ। সুখবর আছে মার্কিনিউস এবং দিসায়ার ডুয়ের মাঠে ফেরা নিয়েও। স্টার্সবুর্গের বিপক্ষে মাঠে নামবে তারা। ম্যাচটি শুরু হবে আজ রাত 1:15-য়। পিএসজির ইনজুরি আক্রান্ত ফুটবলার জোর করে জাতীয় দলে খেলিয়েছেন দিদিয়ের দেশম। লুই এনরিকের এমন মন্তব্যে রীতিমতো হুলস্থুল বেঁধে গিয়েছিল ফ্রান্স ফুটবলে। এরপর থেকে দুপক্ষের সম্পর্কের অবনতি। সে যাই হোক, দেশম যে ক্ষতি করেছেন এনরিকের তা কাটিয়ে উঠে আবারও চেনা ছন্দে ফেরার অপেক্ষায় লা প্যারিসিয়েন। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর প্রথমবারের মতো অনুশীলনে ফিরেছেন ব্যালন ডি'অর জয়ী তারকা ওসমান দেম্বেলে। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকলেও এখনও তার ম্যাচ ফিটনেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্লাব কর্তৃপক্ষ। তবে সুখবর হলো নিয়মিত অধিনায়ক মার্কিনিউস এবং ডিজায়ার ডুয়ের ফেরা প্রায় 100% নিশ্চিত। আমি আসলে জানি না ওসমান দেম্বেলে কিংবা আরো যারা ইনজুরিতে ছিল তারা এই ম্যাচে খেলবে কিনা। তবে সুখবর হলো তারা অনুশীলনে ফিরেছে। সেটা দেখিয়ে আমি তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কোচিং স্টাফের একজন সদস্য আমাকে জানিয়েছে কাউকে নিয়ে আমি যাতে ঝুঁকি না নিই। তবে টপ লেভেলের ফুটবলে এমন ইনজুরি আমাদের মেনে নিতেই হবে। আন্তর্জাতিক বিরতি শেষে আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছে পিএসজি। লিগ 1-এ টেবিলের শীর্ষস্থান ধরে রাখলেও খুব একটা স্বস্তিতে নেই তারা, কারণ মার্সেই, স্ট্রাসবুর্গ এবং লিও মোটামুটি চলছে প্যারিসিয়ানদের ঘাড়ে শ্বাস ফেলে। তাই স্ট্রাসবুর্গের বিপক্ষে এই ম্যাচ নিয়ে বেশ সতর্ক অবস্থানে প্যারিস সান-জার্মেই। এটা স্বাভাবিকের চেয়েও জটিল ম্যাচ, কারণ ওরা বেশ ভালো করছে। ওদের দলে বেশ কিছু তরুণ ফুটবলার আছে যারা দুর্দান্ত পারফর্ম করছে। এটা মাথায় নিয়ে আমরা মাঠে নামবো, তারপরও বলবো আমরা ভালো কিছু করার জন্যই খেলবো। পরবর্তী ইন্টারন্যাশনাল ব্রেকের আগে একটা ভালো অবস্থান তৈরি করতে চাই। এদিকে চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও ব্র্যাডলি বারকোলাকে নিয়ে কিছুটা অস্বস্তি প্যারিসিয়ান শিবিরে। জাতীয় দলের জন্য বিবেচনা করা হলেও ইনজুরি আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে তাকে বাদ দেন দেশম। পরবর্তীতে বারকোলা দাবি করেন চোট থাকার পরও তাকে জোর করে খেলিয়েছে পিএসজি, যদিও তা অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। এসএম ইকবাল, সময় সংবাদ। আন্তর্জাতিক বিরতি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ইংলিশ প্রিমিয়ার লিগ। অষ্টম ম্যাচ ডেতে দেখা যাবে ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল সহ প্রায় বড় সব দলকে। বিকেল 5:30টায় নটিংহাম ফরেস্টের মাঠে আতিথ্য নেবে চেলসি। রাত 8টায় এতিহাদে সিটির প্রতিপক্ষ এভারটন। রাত 10:30টায় শীর্ষস্থান ধরে রাখার পরীক্ষা দিতে ফুলহ্যামের বিপক্ষে নামবে আর্সেনাল। দারুণ একটা জয়ে ইন্টারন্যাশনাল ব্রেকে গিয়েছিল চেলসি। লিভারপুলকে হারিয়ে শুধু যে ব্লুজ সমর্থকদের আনন্দে ভাসিয়েছে এমনটা নয়, আনন্দে ভাসিয়েছে লন্ডনের আরেক ক্লাব আর্সেনালকেও। আপাতত গানার্সরাই প্রিমিয়ার লিগের টেবিল টপার। তবে এবার চেলসির ভাগ্য বদলাতে হবে নিজেদেরকেই। বর্তমান ক্লাব ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নরা লিগের 7 ম্যাচ শেষে অবস্থান করছে টেবিলের 7 নম্বরে। নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে তাই পুরো 3 পয়েন্টের জন্যই নামবে চেলসি। তবে কাজটা সহজ হবে না। ইপিএলের শেষ 14 অ্যাওয়ে ম্যাচে ব্লুজ জিতেছে মাত্র 3টা। তবে প্রতিপক্ষের ফর্ম কিছুটা হলেও রাখছে স্বস্তিতে। লিগ কিংবা যে কোনো ধরনের প্রতিযোগিতায় শেষ 5 ম্যাচে জয়ের মুখ দেখেনি নটিংহ্যাম ফরেস্ট। বিরতি কাটিয়ে ফেরার দিনে বিগ ম্যাচটা রাত 8টায় এতিহাদে এভারটনকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। 7 ম্যাচ অপরাজিত গার্দিওলার দল। এভারটন বাধায় জিততে পারলে সুযোগ আছে পয়েন্ট টেবিলের 2 নম্বরে ওঠার।
তবে কাজটা সহজ নয়। শেষ 10 লিগ ম্যাচের 6টাতেই জিতেছে দ্য টফিস। অ্যাওয়ে ম্যাচে তাদের পরিসংখ্যানটাও ভালো, তবে এদিন হট ফর্মে থাকা জ্যাক গ্রেলিশকে পাবে না এভারটন। প্রিমিয়ার লিগের নিয়মের কারণে লোনে থাকা ফুটবলার খেলতে পারবে না মূল ক্লাবের বিপক্ষে। একই দিনে শীর্ষস্থানটা পাকাপোক্ত করতে নামবে আর্সেনাল। তবে ইনজুরি জর্জরিত স্কোয়াড মাথা ব্যথার কারণ মিকেল আর্তেতার। নিয়মিত অধিনায়ক ওদেগার্ড নেই, থাকবে না হাভার্টস, জেসুসরাও। নিজেদের শেষ 7 ম্যাচে অপরাজিত আর্সেনাল, যেখানে জয়ের সংখ্যা 4, এর মধ্যে টানা 3 অ্যাওয়ে ম্যাচ জেতার অভিজ্ঞতাও আছে গানার্সের। আক্রমণ ভাগও বেশ ছন্দে। চলতি লিগে দ্বিতীয় সর্বোচ্চ 14 গোল করেছে বুকায়ো সাকা, ট্রসার্ডরা। ওই ধারা বজায় রাখতে চাইবে আর্সেনাল। হারলেই হাতছাড়া হতে পারে টেবিলের শীর্ষস্থান। যদিও ফুলহ্যামের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা কঠিনই হবে, তবে আর্তেতা বাহিনীর সামনে ওই কঠিন কাজ করার বিকল্প নেই। সাব্বির মিথুন, সময় সংবাদ। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা লড়াইয়ে শনিবার মাঠে নামবে বার্সেলোনা। কাতালানদের প্রতিপক্ষ টেবিলের তলানিতে থাকা জিরোনা। যদিও এই ম্যাচে দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের পাচ্ছেন না কোচ হ্যান্সি ফ্লিক। বার্সার ঘরের মাঠে ম্যাচটি মাঠে গড়াবে রাত 8:15টায়। এদিকে বুন্দেসলিগায় বিগ ম্যাচে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। অ্যালিয়েন্স আরেনায় ম্যাচ শুরু রাত 10:30টায়। জাতীয় দলের ব্যস্ততা শেষে ক্লাবে ফিরেছেন ফুটবলাররা। এবার আবারও পয়েন্ট টেবিলের লড়াই দলগুলোর। সেই লড়াইয়ে আবারও মাঠে নামতে যাচ্ছে সবগুলো ক্লাব। আন্তর্জাতিক বিরতির পর এবার পয়েন্ট টেবিলের শীর্ষ দখলের মিশন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। মৌসুমের শুরু থেকেই এবার রিয়াল মাদ্রিদের সঙ্গে পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না কাতালানরা। এবার মাদ্রিদ ইস্তাদে টপকে যাওয়ার বড় সুযোগ বার্সার সামনে। সেই সুযোগ কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না হ্যান্সি ফ্লিকের দল। চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত 8 ম্যাচ খেলেছে বার্সেলোনা। 8 ম্যাচে মাঠে নেমে 6 জয়ের বিপরীতে আছে 1 ড্র আর 1 হার। এর আগে চলতি মৌসুমের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলে টানা 9 ম্যাচ অপরাজিত ছিল কাতালানরা। এরপর চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে হার আর সেভিয়ার বিপক্ষে লিগে হারের ক্ষত পায় দলটা। এবার অপেক্ষাকৃত কম শক্তিশালী জিরোনার বিপক্ষে মাঠে নেমে জয় তুলে নিতে বদ্ধপরিকর ফ্লিকের দল। টেবিল টপার হওয়ার এই লড়াইয়ের আগে ছোটখাটো একটা হাসপাতালে পরিণত হয়েছে কাতালান শিবির। রাফিনিয়া, লেভানডস্কি, গাবি, দানি ওলমো, টের স্টেগেন, গার্সিয়া। কে নেই ইনজুরির তালিকায়? লম্বা এই তালিকা নিয়ে কিছুটা চিন্তার ভাঁজ কোচের কপালে থাকলেও দুর্বল জিরোনার বিপক্ষে শক্ত রক্ষণ নিয়ে সম্ভাব্য 4-2-3-1 ফরমেশনের স্কোয়াড সাজানোর পরিকল্পনা হ্যান্সি ফ্লিকের। আমাদের দলের বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে আছে, তবে সেটা খুব বড় কোনো সমস্যা না। নতুনরা সুযোগ পাবে, তারা খুব একটা সময় পায় না ম্যাচ খেলতে। আমরা জিততে চাই, জয়ের জন্য লড়ব। এদিকে বুন্দেসলিগায় হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। বিগ ম্যাচের আগে দু দলই মুখিয়ে নিজেদের সেরা ফুটবলারদের নিয়ে একাদশ সাজানোতে। টেবিলের 1 ও 2-এ থাকা দুই জায়ান্টের এই লড়াইয়ের আগে কিছুটা চিন্তায় আছে বাভারিয়ানরা, কেননা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জামাল মুসিয়ালাকে পাচ্ছে না চোটের কারণে। তবে ডর্টমুন্ডের বিপক্ষে জিততে বর্তমান ফর্ম কাজে লাগাবে বাভারিয়ানরা। সমান ম্যাচ খেলে 4 পয়েন্ট কম নিয়ে টেবিলের 2-এ আছে বরুসিয়া আর 18 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এই ম্যাচ ডর্টমুন্ড জিতলেও টেবিলের শীর্ষস্থান থাকবে বাভারিয়ানদের দখলে। পরিসংখ্যানও কথা বলছে ভিনসেন্ট কোম্পানির দলের পক্ষে। দু দলের শেষ 46 বারের দেখায় যে 24 জয়ে এগিয়ে বায়ার্নই। বিপরীতে মোটে 13 জয় আছে বরুসিয়া ডর্টমুন্ডের। তাজিন খন্দকার, সময় সংবাদ। 700-র বেশি খুদে ফুটবলার নিয়ে শুরু হচ্ছে জিয়া অনূর্ধ্ব 14 টুর্নামেন্ট। 19 অক্টোবর পল্লবী রূপনগরের মাঠে গড়াবে আসরটি। 5 ভেন্যুতে চলবে খেলা। প্রতি ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন দল পাবে 1 লাখ টাকা পুরস্কার। এছাড়া রানার্স আপ দল পাবে 50,000 টাকা। শুক্রবার বিকেলে পল্লবীর এমডিসি স্কুল মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আসরের সফল আয়োজনের ব্যাপারে আশাবাদী সাবেক 2 তারকা ফুটবলার আমিনুল হক ও আলফাজ আহমেদ। এত মানুষের সাথে খেললে আমাদের অবশ্যই খেলা ইমপ্রুভ হবে, ওদের স্কিলগুলো দেখে আমরা শিখতে পারবো, ভবিষ্যতে উন্নত করতে পারি। তার জন্য আমাদের সবসময় সাহায্য করেন আমাদের চাই। বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য আমাদের খেলাধুলা হবে অন্যতম একটি মাধ্যম। আমাদের আগামী সন্তানরা তারা খেলাধুলার মাধ্যমে সুস্থ হিসেবে গড়ে উঠবে। স্বপ্ন দেখা শুরু করবে বাচ্চারা, যারা ফুটবল খেলবে ভবিষ্যতে, ক্রিকেট খেলবে ভবিষ্যতে। বাংলাদেশে খেলোয়াড়ের অভাব হবে না এবং এরাই আগামী ভবিষ্যতে জাতীয় দলে খেলবে আমার মনে হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র J30 ঢাকা পর্ব। ৭ দিনব্যাপী এই টুর্নামেন্টে ১২টি দেশের ৭৫ জন তরুণ খেলোয়াড় অংশ নেয়। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের সভাপতি আব্দুল হাই সরকার। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। টুর্নামেন্টে বালক এককে থাই আরিয়াফল, বালিকা এককে চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় সন্থিমা। সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল লেগ ভিউ রাগবি সেভেন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী খেলায় সাতক্ষীরা জেলা দল ৬৪ পয়েন্টে হারায় গোপালগঞ্জ জেলাকে। এই টুর্নামেন্ট ৬টি জেলা অংশ নিয়েছে। শুক্রবার সকালে জেলা রাগবি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক। এ সময় জেলার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন সেখানে। পরে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় স্বাগতিক সাতক্ষীরা জেলা দল ও গোপালগঞ্জ জেলা দল। খেলাটিকে ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে ৬টি জেলা দল অংশ নিয়েছে এবারের আসরে, যেখানে সাতক্ষীরা ছাড়াও রয়েছে মাগুরা, নড়াইল, নীলফামারী, গোপালগঞ্জ ও যশোর। প্রায় প্রতিটি দলেই জাতীয় দলের খেলোয়াড় ছাড়াও থাকছেন আমন্ত্রিত খেলোয়াড়রা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ওয়ানডের দুর্দশা কাটাতে মিরপুরে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের সরাসরি খেলার সমীকরণ মাথায় নিয়ে লড়বে দুদল। লালবাগের ট্রফি উন্মোচন। র্যাঙ্কিংয়ে এক ধাপে উন্নতি করতে পারলেন হামজারা। কাবরেরার পারফরম্যান্স পর্যালোচনা করবে বাফুফে। পারিশ্রমিক ইস্যুতে বসুন্ধরা কিংস ছাড়লেন তারিক কাজী। এবং ফিফা বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু। ৪৫ লাখের বেশি আবেদন জমা পড়লেও প্রথম ধাপে দেওয়া হলো ১০ লাখ। সবচেয়ে বেশি পেলেন স্বাগতিক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর দর্শকরা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর প্রবাসীর সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। তাজনীন, আপনাকে ধন্যবাদ। প্রবাসীর সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।